নমস্কার, আপনারা দেখছেন দৈনন্দিন সংবাদ। আপনাদের সঙ্গে আমি ইন্দিরা। শুরু করছি এখনকার বিস্তারিত সংবাদ। হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরে আয়োজিত হবে দক্ষিণ দিনাজপুর জেলার কুশকারি গ্রামের সর্ববৃহৎ উচ্চতা বিশিষ্ট কালীমায়ের পুজো। বহু বছর ধরে সম্প্রীতির এক উৎকৃষ্ট নিদর্শন হয়ে রয়েছে এই 28 হাত কালীমায়ের পুজো। মাঝে হতে গোটা কয়েকটা দিন তারপরে আয়োজিত হবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ উচ্চতা বিশিষ্ট কালীমায়ের পুজো। জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার কুশকারি গ্রামে বহু বছর ধরেই বিশালাকার 28 হাত উচ্চতা বিশিষ্ট কালী ও 32 হাত শিবের পুজো হয়ে আসছে। প্রত্যেক বছরই জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজনই কুশকারিতে কালীমায়ের পুজোতে অংশগ্রহণ করেন। পুজো উপলক্ষে কুশকারি গ্রামে আয়োজিত হয় বিরাট মেলা। প্রায় 15 দিন ব্যাপী চলে বিরাট মেলা। মেলা উপলক্ষে বহু দূর দূরান্ত এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও ভক্তদের সমাগম হয় বলে জানান উদ্যোক্তারা। শিবরাত্রির পরদিনই আয়োজিত হবে কুশকারি গ্রামে বিশাল আকার 28 হাত কালী মায়ের সঙ্গে 32 হাত শিবের পুজো। তাই এখন নাওয়া খাওয়া ভুলে কালী মায়ের ও শিবের বিশাল আকার মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এলাকাবাসী মহিদুল ইসলাম বলেন, এই মেলাতে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই অংশগ্রহণ করি এবং মেলার কয়েকদিন আনন্দ উৎসবে মেতে উঠি। আরও এক গ্রামবাসী চণ্ডী দেবনাথ জানান, হিন্দু মুসলিম আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষ একত্রে এই 28 হাত কালী মায়ের পুজোতে আমরা অংশগ্রহণ করি। জাতিগত ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুশকারি গ্রামের এই 28 হাত কালী মায়ের পুজো যেন বহু বছর ধরে সম্প্রীতিকর এই উচ্ছিষ্ট নিদর্শন করেছে। দক্ষিণ দিনাজপুর বংশিয়ারি থানার মধ্যে পড়ে কুশকারি 28 হাত কালী মেলা। কোনো ভেদাভেদ না, হিন্দু মুসলিম তারপরে আদিবাসী সবাই একত্রিতভাবে মেলাটা আমরা খুব ভালো লাগে আর কি, খুব আনন্দ হয়। মোটামুটি আগে চলতো 1 মাস চলতো। এই বছর 15 দিনের একটা যে মেলার আয়োজন করেছে। 15 দিন শিব পূজা উপলক্ষে শিবরাত্রির পরের দিন এখানে পুজো হবে, তারপর থেকে মেলা চালু হবে। 15 দিন দিবারাত্রি ব্যাপী মেলা থাকবে। লোকের সমাগম হয়, বহু দূর থেকে আসে। আচ্ছা, মোটামুটি কিছুদিন বন্ধ ছিল, তার বছর পর আবার 5 বার হলো, এবার দিয়ে 5 বছর। এই উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম, সব থেকে বড় মতুয়া যাত্রা হয়, আর বিভিন্ন রকমের দোকান থাকে, সব রকাস আছে, সার্কাস হয় রোজ দিন। এখানে হাজার হাজার লোকের সমাগম হয়, বহু দূর থেকে আসে, দূর দূরান্ত থেকে। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন। দক্ষিণ আমেরিকার অত্যন্ত জনপ্রিয় খাদ্য লতা জাতীয় একবর্ষী গাছের ফল ধুন্দল বা ধোদল অবহেলায় ঝুলে থাকতে দেখা যায় অন্য 8-5টি জঙ্গলের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক এই ধুন্দল বা ধোদলের গুণাগুণ। বেগুনের মতো সরাসরি অপমানজনক নাম না হলেও ধুন্দুল কিংবা ধোদল অবস্থায় অবহেলায় পথের পাশে লতা জাতীয় এই একবর্ষী গাছের ফল অবহেলায় ঝুলে থাকে অন্য আর 5টি জঙ্গলের মধ্যে। জানেন কি, এই ধুন্দুল দক্ষিণ আমেরিকার অত্যন্ত জনপ্রিয় খাদ্য। চীন, জাপান, ইতালি, তুরস্ক, মিশর, আর্জেন্টিনার মতো বিভিন্ন দেশে রীতিমতো চাষ করা হয় ঔষধি পথ্য এবং খাদ্যদ্রব্য জোগাড়ের কারণে। আমাদের দেশেও হয়, তবে মিষ্টি ঝিঙে। হ্যাঁ, আসলে তেতো এবং মিষ্টি এই 2 প্রকারের মধ্যে তেতো ঝিঙের নামে ধুন্দুল বা ধোদল। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, বিটা ক্যারোটিন থাকার ফলে মিষ্টি ঝিঙে অর্শ, শোথ, জন্ডিস, টিবি, হেঁচকি, কৃমি জ্বরের মতো নানান রোগের পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল। অন্যদিকে তেতো ঝিঙে কৃমি, শ্লেষ্মা, শূল রোগীর পক্ষে ভীষণ উপকারী। আয়ুর্বেদিক মতে ধুন্দুল বেটে ব্যথার স্থানে লাগালে ফোলা কমে। কুষ্ঠরোগ এবং ক্যান্সারের জন্য পথ্য হিসেবেও ভীষণ উপকারী। জিমেইল লতাপাতা কফনাশক, লিভারের অসুখ, ম্যালেরিয়া উপশমে ব্যবহৃত হয় অব্যর্থ পথ্য হিসেবে। তবে ফলের পুষ্টিগুণ না জানলেও ফল পেকে গাছ শুকিয়ে যাওয়ার পর ফলের জালিকা বা ছোবড়া দেহ পরিষ্কারের জন্য অতীতে আমরা ব্যবহার করিনি এমন মানুষ বোধহয় নেই। কালের নিয়মে কৃত্রিম হয়েছি। আমরা সাবান দিয়ে স্নান করার সময় নানান উপকরণ ব্যবহার করে থাকি।
অথচ সম্পূর্ণ ভেষজ এই ছোবরায় প্রতিটি কোষের মধ্যে সুপ্ত অবস্থায় ত্বকের উপকারী উপাদান হিসেবে সঞ্চিত থাকে, যার কদর বুঝে এখনও অনেকেই খোঁজ করে থাকেন। এইরকমই এক ধোদল বিক্রেতার সন্ধান পেয়েছিলাম আমরা। শুনে নেব তার কাছ থেকে তার অভিজ্ঞতার কথা। তো এইগুলো কিনেন গ্রাম থেকে? হ্যাঁ, কত করে মানে বিক্রি করছেন, কত করে? ওই যে বললাম 3 টাকা 4 টাকা 5 টাকা যার থেকে নেওয়া যায়। পিস এগুলো কিনেছেন, কত পরিমাণে কিনেছেন এবার? আমাদের থাক বেশি কিনিনি, অল্প কিনি, অল্প ওই ধরেন 10-20 টাকা দিয়ে গাছ কিনি, গাছ উঠতে হয়, পাড়তে হয়, ছাড়াতে হয়। তো সেগুলো ছাড়িয়ে তারপরে জমিয়ে রাখেন না, তাহলে বিক্রি অল্প অল্প করে কিনি আর অল্প করে বেচি। আচ্ছা, তো প্রতি বছরই ব্যাগ বিক্রি করেন? আমি প্রত্যেক বছর বিক্রি করি, কোনোদিন বিক্রি করে হ্যাঁ। হয় কিভাবে হয় কোনটা? এই যে এগুলো বিক্রি যখন মানে সাইকেল করেই বেরোন? সাইকেল নিয়ে বেড়াই। কত পরিমাণে বিক্রি হচ্ছে এবছর পর্যন্ত? ওই 100-150 টাকা বিক্রি হয়, 100, কোনোদিন 50। প্রতিদিন? প্রতিদিনও হয় না, ওই কতদিনে হয়? এই ধরেন কোনোদিন 10 টাকা হলো, কোনোদিন 20 টাকা হলো, কোনোদিন 100 টাকা হলো, কোনোদিন হলোই না। এমনি আর কি করেন আপনি কাজকর্ম? আমি কোনো কাজ করি না, এই বলছি। সেটাই করেন? হ্যাঁ। অন্যান্য ফল টল কিছু কেনেন নাকি শুধু ধোদলই কেনেন? এই ধরুন চাল এইসব। কি নাম আপনার? লক্ষণ মল্লিক। কোথায় বাড়ি? বললাম ভালো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, দৈনন্দিন। ক্রমাগত দূষিত হচ্ছে নদিয়ার চূর্ণী নদী। দূষণের ফলে সংকটে পড়েছেন নদীর উপর নির্ভরশীল বহু মানুষ সহ মৎস্যজীবীরা। ফের দূষণের কবলে চূর্ণী নদী। অভিযোগ, বছরে 2 থেকে 3 বার করে ঘটছে চূর্ণী নদীর জলে দূষণ। জানা যায় বাংলাদেশের দর্শনার চিনিকলের রোজগার ছাড়াতে ফের নতুন করে আবারও নদীমাতৃক নদিয়ার চূর্ণী নদীর জল দূষণের কবলে। সংকটে বহু মানুষ। এই চূর্ণী নদীর ওপর নির্ভর করে বহু মানুষের রুটি রুচি সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে মৎস্যজীবীরা। নুন আনতে পান্তা ফুরোনো মৎস্যজীবীদের সংসার মূলত চলে এই চূর্ণী নদীতে মাছ ধরে। দূষণের ফলে নদীতে মাছ ধরা যাচ্ছে না, অনেক মাছ মরে ভেসে ওঠার অভিযোগ উঠছে। নদীর জল স্নানের অনুপযোগী। নদীর জলে নামলে স্ক্রিনের রেশ বা নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বহু মানুষকে। ক্রমেই চূর্ণী নদীর জল স্বচ্ছতা হারিয়ে জলের রং কালো হচ্ছে, এমনটাই জানা গেল মৎস্যজীবীদের থেকে। তবে এই নিয়ে রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি কেন্দ্রীয় সরকারের অধীনে আমরা বহুবার জানিয়েছি, কোনো ফল হয়নি। এখন প্রতীক্ষা কবে চূর্ণী স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। মাছ দিয়ে আড়ংঘাটা হয়ে একেবারে শিবপুরে মুখ পায় না আমার পর্যন্ত। হ্যাঁ, 2 ধারে জলের বাসিন্দার এই নদীর ওপরে ইনকাম করে সংসার জীবিকা নির্বাহ করে। এই নদীর দ্বারা বছরের মধ্যে 2-3 বার জল ছাড়ে। হ্যাঁ, এই জন্য লোকের ইনকাম বন্ধ, নৌকো চালানো খুব কষ্ট আমাদের। হ্যাঁ, আমাদের নদীতে খুব নদী কাটানো মাটানো হয় না, কিচ্ছু হয় না, জলের দুর্গন্ধ, লোকের বাড়িতে ভাত খেতে পারে না অবস্থা। হ্যাঁ, এই অবস্থা জন্য নিয়ে আমাদের ইনকাম খুব একেবারে কমে গেছে। আমরা রিক্সা চালাবো, তাও চালানোর ক্ষমতা নেই আমাদের। তোমরা নদীর ওপর মানে কি ইনকাম হয় তোমাদের? আমাদের ইনকাম মাছ ধরা হয়, নৌকো চালানো হয়, নৌকো ভাড়া মারা হয়, এসব সব বন্ধ আমাদের। হ্যাঁ, সেগুলো এখন বন্ধ? এসব বন্ধ। এই যে জল যাবে না, বন্ধ। মাছ সব মরে গেছে, জলে ভেসে। হ্যাঁ, জল ভেসে চলে গেছে, মাছ সব মরে গেছে। মাছ এখন আর 2-3 মাস হবে না। কেমন জলের গন্ধ? গন্ধ, বিরাট গন্ধ। এখন নদীর ধারে আসছে, লোক স্নান করা বন্ধ। জলটা কোথা থেকে আসছে? হ্যাঁ, জলটা আসছে ইয়ের থেকে, মাছ দিয়ে বাংলাদেশ থেকে। বাংলাদেশ দিয়ে? বাংলাদেশ ওটা ওই দর্শন নদী, ওটা জলটা চিনি মিলে, ওটা জল চিনি মিল ছেড়ে দেয়। আচ্ছা। হ্যাঁ, ছেড়ে গিয়ে ওই জলটা মাছ দিয়া এবং বগুলা এবং আড়ংঘাটা হয়ে রানাঘাট হয়ে চলে যাচ্ছে একেবারে পায়রাডাঙ্গা মোড়ে শিবপুর গঙ্গায় মিশছে। হ্যাঁ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, দৈনন্দিন। আধুনিকতার ছোঁয়া হকারি পেশাতেও। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রনিক্স হকার। এ ধরনের হকার আপাতত 2-1জনকে দেখা গেলেও আগামীতে হয়তো তারাই সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। 1901 সালের মার্কিনি আটলান্টিকের ওপারে প্রথম বেতার সংকেত পাঠালেও এত বছর বাদে জানা গেছে 1899 সালের মার্কিনি বাংলায় জগদীশ চন্দ্র বসুর সঙ্গে যোগাযোগ করেন এবং এই ব্যাপারে সমস্ত তথ্য সংগ্রহ করে ওই দেশের এক প্রতিষ্ঠান বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে বিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করেছেন। তবে বেতারের সূত্র ধরেই পরবর্তীকালে দূরদর্শন মোবাইলের আগমনের পথ সুপ্রশস্ত হয়। 1959 সালে অল ইন্ডিয়া রেডিও স্টুডিওতে কাজও করেছেন করে দূরদর্শন। 6 বছর বাদে 1965 সালে 5 মিনিটে সংবাদ পাঠ হয় প্রথম। তারপর তু তু ম্যা ম্যা, মহাভারত, দেখ ভাই দেখ, উড়ান, ফৌজি, মালকুরি ডেজ হয়তো সকলেরই মনে আছে।
বেতারের ক্ষেত্রে 1927 সালের কলকাতার বেতার 1957 সালে আকাশবাণী হয়ে ওঠে। মহিষাসুর মর্দিনী, পত্রলেখ অনুরোধের আসর, গল্পদাদুর আসন, ইন্দিরাদির ছোট্ট সোনা বন্ধু কেমন আছো, বাংলা নাটক, ক্রিকেট ফুটবলের ধারা বিবরণী, কৃষি কথায় আসবে আসর স্মৃতি হয়ে আছে প্রবীণদের কাছে। মোবাইলের ক্ষেত্রে 1883 সালে প্রথমবারের মতো বাজারে এলো মোটরোলার প্রথম সেলুলার ফোন। 1992 সালে IBM কোম্পানির স্মার্টফোন তৈরি করে। বিজ্ঞানের প্রভূত উন্নতি ঘটায় আজকের নতুন আগামীর পুরাতন। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। সাদা কালো টিভি বাতিল, রঙিনের আগমনে রঙিন বাতিল LCDর আবির্ভাব এলো। ইডিতে পৌঁছানোর পর LCD পুরাতন। আর রেডিও, সে এক সময় কলঙ্কির উপর সযত্নে নতুন বস্ত্র দিয়ে ঢাকা থাকত। আজ তার স্থান হয়েছে ভাঙাচোরার কোলায়। টিভি বিক্রি হয় প্লাস্টিক ভাঙাচোরার কেজি দরে। তবে সম্প্রতি স্টেবিলাইজার, চার্জার ব্যাটারি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, কম্পিউটার, নানান সার্কিট বোর্ডের সঙ্গে বিক্রি হতে দেখা যাচ্ছে পুরনো মোবাইল। কিপ্যাড হলে 20 টাকা, অ্যান্ড্রয়েড হলে 80 টাকা। নতুন এই ধরনের হকার আপাতত 2-1 দেখা গেলেও আগামীতে হয়তো তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে জানাবে পুরনো আইফোন ছাড়া কিপ্যাড এবং স্মার্টফোনের সার্কিট কাজে লাগছে না কোনো। সমুদ্রগড়। তো আগে কি কাজ করতেন? আগে তাদের কাজ করতাম। তো তাদের কাজ বন্ধ করে দিলেন কেন? তাদের বোধ হয় লকডাউনের মধ্যে বন্ধ করতে বাধ্য, বন্ধ হলো। কাপড় শাড়ি বিক্রি হয়নি, কাজকর্ম নেই। কাজকর্ম নেই। তো এখন কি ব্যবসা নেমেছেন? এখন এই ভাঙা বাতিল মোবাইল কেনা হচ্ছে। মোবাইল? হ্যাঁ, ভাঙাচোরা মোবাইল। তো বাতিল ভাঙা মোবাইল কেনা হয়। মোবাইলের ক্ষেত্রে কত করে পিস কিনছেন আপনি? 10 টাকা পিস কেনা হয়। আচ্ছা, আর বিক্রি করেন? 20 টাকা বিক্রি। তোমার তো 10 টাকা করে থাকে? 10 টাকা পিসে থাকে। কিসে করে আসেন? আসি, ধরো গাড়িতে ট্রেনে আসি, ট্রেন থেকে আবার বাসে অটোয় আসতে হয়। আচ্ছা, তারপরে কোথায় কোথায় পাড়ায় পাড়ায় কোথায় পাড়ায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। সারাদিনে কতগুলো বিক্রি হয়? সারাদিনে হয়তো কোনদিন 20 টাকা পাই, কোনদিন 15 টাকা পাই, কোনদিন 10 টাকা পাই, কোনদিন পাই অনেক। আচ্ছা, তাই দিয়ে চলছে সংসার? কোন রকম চলতে হবে, না চললে কি করে চালাতে হবে। কতজন সদস্য বাড়িতে? সদস্য আমার ধরো 5টা সদস্য। কি কি করে? 5 সদস্য কি, বাবা মা বহুত বৃদ্ধ, তারা তো কোনো কাজকর্ম করে না, আর ছেলে মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা, তো আপনার এখানে মোটামুটি সারাদিনে 150-200 টাকা হয়? হ্যাঁ, 150-200 টাকা হয় বই কিনা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, দৈনন্দিন। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন আমাদের দৈনন্দিনের পর্দায়। নমস্কার।